বাংলা সাহিত্যের রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে ব্যোমকেশ ফ্যানফিকশন গল্প রহস্য এবার সোমনাথে। গল্পর শেষে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্টে আমরা উৎসাহিত ও অনুপ্রেরিত হই আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনাদের কাছে একটি কমেন্ট সমান আমাদের কাছে অনেকখানি ভালোবাসা, তাই ভালোবাসা দিতে ভুলবেন না আপনাদের। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের ভালোবাসা সংগ্রহের জন্য। সঙ্গে থাকবেন আর শুনতে থাকুন আজকের গল্প সোমনাথ ব্যানার্জির কলমে রহস্যদ্বার সোমনাথে। বেশ কিছুদিন থেকেই ব্যোমকেশ একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। আমি বারবার দেখছি সে একবার বইটাকে পড়ছে আর বলছে, সত্যি ভারত লাজবাব। কিন্তু কেন সে কথা বলছে সেটা আমি বলতে পারবো না। বই তো ব্যোমকেশ কম পড়েনি, কিন্তু আজ তার কি হলো? আমি চায়ের কাপে প্রেমিকের মতন চুম্বন করলাম, সঙ্গে সঙ্গে প্রেমিকার মতন চায়ের উষ্ণ পরশ পেলাম আমার ঠোঁটে। মনটা সিক্ত হলো। ব্যোমকেশ যে এতক্ষণ আমাকে দেখছিল সেটা লক্ষ্য করিনি। চায়ের কাপ টেবিলে রাখতে গিয়ে দেখি ব্যোমকেশ তার নিজের চশমার ওপর দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কি হলো ব্যোমকেশ, কিছু বলবে? ব্যোমকেশ প্রথমে চশমাটা ঠিক করে বইটা টেবিলে রাখতে রাখতে বলল, এই জন্যই বলি ভাইয়া, এবার একটা বিয়ে করো। আমি বললাম, কেন ভাইয়া, আমার চা খাওয়ার সাথে বিয়ের সম্পর্কটা কি হলো? এবার ব্যোমকেশ মুচকি হেসে বলল, সেটা তোমার কাপটাকে জিজ্ঞাসা করো ভাইয়া, সেই ভালো বলতে পারবে। এই বলে আমার কাপটা হাতে তুলে বলল, ওগো প্রিয়তমা, খুব কষ্ট হলো তোমার। আমি ব্যোমকেশকে সোফার তাকিয়াটা ছুটে মারতে যাব, অমনি ব্যোমকেশ কাপ নিয়ে দৌড়ে রান্নাঘরে ঢুকে যায়। সত্যি ব্যোমকেশ পারে বটে। যদি আজ বৌঠান থাকতো তাহলে ব্যোমকেশকে দেখিয়ে দিতাম মজা। ও বলা হয়নি, বৌঠান তার দাদার বাড়ি গেছেন, 10 দিন পর ফিরবেন, তাই আমি আর ব্যোমকেশ এখন ব্যাচেলার লাইফ কাটাচ্ছি। ব্যোমকেশ এবার পুটিরামের কাছ থেকে 1 প্লেট লুচি আর সাদা আলুর তরকারি খেতে খেতে বাইরে এলো। আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি এত মন দিয়ে কি বই পড়ছিলে ভাই? ব্যোমকেশ গরম লুচির পাতলা চামড়াটা তুলে মুখে পুরে বলল, অজিত, ভারতবর্ষ যে কেন মহান সেটা এই সমস্ত বই পড়লেই বোঝা যায়। ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গ আছে, সেটা জানা আছে তো তোমার? হ্যাঁ, কেন জানবো না? বেশ, এই জ্যোতির্লিঙ্গগুলোর উৎপত্তি আর তাদের ঘিরে যে ইতিহাস, সেটা নিয়ে এই বই, বুঝলে? বেশ, সে তো বুঝলাম, কিন্তু সেইগুলো কি খালি বইতেই পড়ে যাবে নাকি ব্যোমকেশ? চাক্ষুষ করতে তো মন চায়। হবে হবে অজিত, হবে, সব হবে। ভাবছি তোমার বৌঠান ফিরে এলেই প্রথম জ্যোতির্লিঙ্গের দর্শনের জন্য বেরিয়ে পড়বো, কি বলো? বাবা, সে তো ভালোই হয়, অনেকদিন তো কোথাও যাওয়াও হয় না। কিন্তু প্রথম জ্যোতির্লিঙ্গ মানে? ব্যোমকেশ সামান্য মুচকি হেসে বলে, গুজরাটের সোমনাথ মন্দির। অনেক ইতিহাস ভাই অজিত, তার সঙ্গে রয়েছে অস্তিত্বের সংগ্রাম। বেশ, বরং আমি টিকিটের ব্যবস্থা করি। এই বলে টেলিফোনটা ধরতে যাব, অমনি দরজার কলিং বেলটা বেজে উঠল। ব্যোমকেশ আমাকে বলল, যাও অজিত, নতুন যজমান এসেছেন, আমি প্লেটটা রেখে মুখটা ধুয়ে আসি, তুমি দরজাটা খোলো। এই বলে ব্যোমকেশ রান্নাঘরের দিকে চলে গেল। আমি গিয়ে দরজা খুলে দেখি এক বয়স্ক ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের চুল ব্যাকব্রাশ, চোখে কালো ফ্রেমের চশমা। আমাকে দেখে বললেন, নমস্কার, আমি হৃদয় কৃষ্ণ চট্টোপাধ্যায়। ব্যোমকেশ বাবু আছেন? আমি বললাম, হ্যাঁ, আপনি ভেতরে আসুন। ভদ্রলোককে ভেতরে নিয়ে এসে চেয়ারে বসতে দিই।
ভদ্রলোক চেয়ার কাছে টেনে বসতে যাবেন, এমন সময় ব্যোমকেশ ঘরে ঢুকে বলল, নমস্কার, গরিবের নাম ব্যোমকেশ বক্সী। ভদ্রলোক চেয়ারে না বসে এবার সিঁড়ে দাঁড়িয়ে উঠে বললেন, নমস্কার, আমি হৃদয় কৃষ্ণ চট্টোপাধ্যায়, দত্তপুকুরে থাকি। এরপর সবাই যথাস্থানে বসার পর ব্যোমকেশ বলে, হৃদয়কৃষ্ণবাবু, সব তো বুঝলাম, কিন্তু ব্যোমকেশের কথা থামিয়ে হৃদয়কৃষ্ণবাবু বললেন, আসলে আমার 5 পুরুষের বাস ওই দত্তপুকুরে। সেখানকার মানুষেরা যথেষ্ট সম্মান করেন। আহ, আসলে কি বলুন তো, সম্মানের থেকেও মানুষের ভালোবাসা পেয়ে আমরা ওই একেবারে পুলকিত এবং গর্বিতও বটে। আমার পূর্বপুরুষরা জমিদার ছিলেন, তাই বলতেই পারেন আমিও তথাকথিত জমিদার। ব্যোমকেশ এবার বলে, কিন্তু এই জমিদার মশাইয়ের সত্যান্বেষী দরকার হলো কেন হৃদয়কৃষ্ণবাবু? ভদ্রলোক কিছু বলতে যাবেন, অমনি পুঁটিরাম চায়ের কাপ টেবিলের ওপর রাখল। আমি সবার হাতে কাপ তুলে দিতেই হৃদয়কৃষ্ণবাবু আবার বলতে শুরু করলেন, আসলে ব্যোমকেশ বাবু, এককালে আমাদের অবস্থা খুব ভালো ছিল, তবে ওটা খুব না বলে অত্যধিক বললেই ভালো হয়। কিন্তু সময়ের চাকা ঘোরার সঙ্গে সঙ্গেই আমাদের অবস্থার পরিবর্তন হয়। আর এখন তো এই বলে চুপ করে গেলেন হৃদয়কৃষ্ণবাবু। বেশ, সে তো বুঝলাম হৃদয়কৃষ্ণবাবু, কিন্তু ব্যাপারটা কি? দেখুন ব্যোমকেশ বাবু, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবার এমনিতেই খুব দুশ্চিন্তায় আছে। তার উপর আমার একমাত্র মেয়ের বিবাহ ঠিক হয়ে যায়। কোনো মতে সামান্য পড়ে থাকা জমিটুকু বিক্রি করে মেয়ের বিয়ের জোগাড় যন্ত্র করতে শুরু করে দিই। তো হঠাৎ করে বরের বাড়ির আবদার হয় একটা গাড়ির। এবার ব্যোমকেশ বেশ রেগে উঠে বলল, কিন্তু পণ চাওয়া তো অপরাধ হৃদয়কৃষ্ণবাবু। দেখুন, সেটা আমিও জানি, কিন্তু প্রথমত আমাদের বাড়ির একটা সুনাম আছে, আর নিয়ম কানুন আইনের খাতাতেই ভালো লাগে ব্যোমকেশ বাবু। ওসব রূপকথার গল্প মাত্র। তাই মেয়ের সুখের জন্য আমাকে এইটা মেনে নিতে হয়, আর তার জন্যই অর্থের খোঁজ করতে থাকি। এরপর অর্থের সন্ধানে আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকি যদি কিছু মূল্যবান জিনিস পাওয়া যায় কিনা। আর তারপরই তারপর কি হৃদয়কৃষ্ণবাবু? তারপর আমাদের সিন্দুকটা ভালো করে খুঁজতে থাকি, তাদের থাকা পুরাতন কাগজপত্র ভালো করে খুঁজতে থাকি। অবশেষে একটা জিনিস আমার চোখে পড়ে যায়। আমি লক্ষ্য করলাম হৃদয়কৃষ্ণবাবুর দু চোখে লোভেতে চকচক করে উঠল। এবার ব্যোমকেশ বলল, কি জিনিস হৃদয়কৃষ্ণবাবু? আম, একটা কাগজ। এই বলে ভদ্রলোক একটা কাগজের টুকরো ব্যোমকেশের হাতে দিল। ব্যোমকেশ সেটা দেখে আমার হাতে চালান করে দিল। আমি দেখলাম তাতে ছড়ার 4 লাইন লেখা আছে, পৃথিবী হেতায় উলট পুরাণ, চরণতলে পাবে মান, সোমনাথেতে করলে প্রণাম, পাবে জিনিস মূল্যবান। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশ নিজের ঠোঁটে আঙুল দিয়ে কি যেন ভাবছে। এবার আমি ব্যোমকেশকে কাগজটা ফেরত দিয়ে বলি, এ তো কোনো গুপ্তধনের সন্ধান মনে হচ্ছে। ব্যোমকেশ বলে, ভাইয়া, তাই তো লাগছে। তারপর হৃদয়কৃষ্ণবাবুর দিকে ফিরে বলে, আচ্ছা, আপনার কি মনে হয় হৃদয়কৃষ্ণবাবু? দেখুন ব্যোমকেশ বাবু, আমাদের আগে অবস্থা যে অত্যধিক ভালো ছিল সেটা তো আপনাকে আগেই বলেছি। তাই গুপ্তধন থাকলেও আমি বিশেষ বিস্মিত হব না। কিন্তু এই গুপ্তধন আবিষ্কার হলে আমার যে একটা বিশাল উপকার হয়ে যাবে সেটা তো আপনি বুঝতেই পারছেন। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে। দেখুন, আমি এর রহস্যের সমাধান কিন্তু করব, অন্তত আপনার মেয়ের বিয়ের কথা মাথায় রেখে। তবে একবার আপনার বাড়িতে থাকলে মনে হয় জিনিসটা ভালো করে বোঝা যেত। বেশ তো,
আপনারা কালকে চলে আসুন, আমি সব ব্যবস্থা করে রাখবো। এবার ব্যোমকেশ বলে, আচ্ছা, এই গুপ্তধনের ব্যাপারে আপনি কাউকে বলেছেন নাকি? না না, এটা দেখতে পেয়ে আমি সটান আপনার কাছে চলে আসি। আপনাদের বাড়িতে সোমনাথ নামক কিছু? দেখুন ব্যোমকেশ বাবু, সোমনাথ বলে কোনো পূর্বপুরুষ আমাদের ছিল বলে আমার মনে নেই। আর গুজরাটে কেউ আগে গেছেন বলে তাও আমার মনে তো হয় না। ভারী অদ্ভুত ব্যাপার হৃদয়কৃষ্ণবাবু। ছড়াতে সোমনাথ নামটা ভারী অন্যরকম লাগছে। এরপর ব্যোমকেশ নিজের মনে মনে আস্তে আস্তে বলে, সোমনাথতে প্রণাম, সেটা কি? এবার ব্যোমকেশ প্রশ্ন করে, আচ্ছা হৃদয়কৃষ্ণবাবু, আপনাদের বাড়িতে মহাদেবের কোনো মূর্তি বা ওই জাতীয় কিছু আছে? দেখুন, সাধারণ সমস্ত গৃহস্থ বাড়িতে দেবদেবীর মূর্তি তো থাকেই, পট থাকে, তেমনি আমাদের বাড়িতেও আছে। বেশ, বুঝলাম। আপনি বরঞ্চ বাড়ি ফিরে যান, আমরা কাল আপনার বাড়িতে যাব। আসলে ওখানে না থাকলে ব্যাপারটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে। বেশ ব্যোমকেশ বাবু, আমি কাল সকালে গাড়ি পাঠিয়ে দেবো আপনাদের জন্য, আপনারা চলে আসবেন। এই বলে ভদ্রলোক চলে গেলেন। ব্যোমকেশ এবার নিজের চেয়ারে হেলান দিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, অজিত, শান্তিতে আর থাকা গেল না ভায়া। আচ্ছা অজিত, তুমি কি বুঝছো ব্যাপারটা নিয়ে? আমি চেয়ারে বসে একটু ভেবে বললাম, দেখো ব্যোমকেশ, আমার এই ছড়া গুপ্তধন সবকিছুতেই একটা কেমন ছেলে মানুষই লাগছে। না না অজিত, এটা তুমি একেবারে, এই কথাটা তুমি বলতে পারো না। আর যতক্ষণ না বিষয়টা প্রমাণ হচ্ছে ততক্ষণ কি সমাধানের কথা বলা উচিত? বেশ, তুমি বরঞ্চ গোছগাছ করে নাও, আমি তোমার বৌঠানকে একটা ফোন করে আসি। এই বলে ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। আমি ভাবছি, এ কেমন রহস্য সন্ধান করতে চলেছে ব্যোমকেশ। পরদিন সকাল 8টায় হৃদয়কৃষ্ণবাবুর গাড়ি চড়ে রওনা দিলাম দত্তপুকুরের উদ্দেশ্যে। যখন পৌঁছালাম তখন ঘড়িতে 10টা বেজে গেছে। গাড়ি বারান্দার সামনে গাড়ি থামতে আমরা নেমে পড়ি। তারপর ব্যোমকেশ আর আমি গোটা বাড়িটাকে ভালোভাবে দেখতে থাকি। এটা বাড়ি না বলে রাজবাড়ি বলাই ভালো, তবে এর ঐতিহ্য সে বহু আগেই ম্লান হয়ে গেছে, তা দেখলেই বোঝা যায়। চারিদিকে চুনসুরকি খসে পড়েছে, ইটের ফাঁকে ফাঁকে বট অশ্বত্থ বাড়ির এক দিকটা ঢেকে ফেলেছে। ব্যোমকেশ আমাকে বলল, ভায়া, হৃদয়কৃষ্ণবাবু যে ওনার অবস্থার কথা ঠিকই বলেছিলেন, এখন সেটা বোঝাই যাচ্ছে। আমি তখন বললাম, কিন্তু ব্যোমকেশ, এমত অবস্থায় গাড়ি ব্যবহারটা কি খুব একটা বিলাসিতা বলে তোমার মনে হয় না? তুমি ভুলে যাচ্ছ অজিত, অর্থের প্রাচুর্য কমলেও তার রক্তে কিন্তু জমিদারে। ব্যোমকেশের কথা থামাতে হলো, কারণ বাড়ির ভেতর থেকে হৃদয়কৃষ্ণবাবু বেরিয়ে আসছেন। আসুন আসুন ব্যোমকেশ বাবু, অনেকক্ষণ থেকেই আপনাদের অপেক্ষা করছিলাম। আমাদের ভেতরে নিয়ে গিয়ে একটা বৈঠকখানায় বসানো হলো। একসময় এখানে যে রঙিন আসর জমে উঠত তা বলে দিতে হয় না, তবে কালের নিয়মে আজ মাকড়সার জাল আর জমে থাকা ঝুল সেখানে কিন্তু স্থান পেয়েছে। আমরা নিজেদের স্থান গ্রহণ করার পর হৃদয়কৃষ্ণবাবু বললেন, তাহলে ব্যোমকেশ বাবু, কালকের কথাটা কিছু ভাবলেন? ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হৃদয়কৃষ্ণবাবু, এখনো কিছু ভাবতে পারিনি, তবে এটা বুঝতে পারছি ব্যাপারটা খুব একটা সুবিধার কিছু নয়। হঠাৎ বাড়ির এক চাকর চা নিয়ে ঘরে প্রবেশ করে। বৃদ্ধের বয়স 70-এর কাছাকাছি। চায়ের কাপ টেবিলে নামিয়ে রেখে সে চলে যায়। হৃদয়কৃষ্ণবাবু বলেন, ব্যোমকেশ বাবু, এই গুপ্তধন আবিষ্কার না হলে আমার মেয়ের বিবাহ যে কি হবে। এই বলে চুপ করে যান হৃদয়কৃষ্ণবাবু। ব্যোমকেশ বলে, দেখুন, আমি তো চেষ্টা করবই, যতই হোক এক কন্যার দানগ্রস্ত পিতাকে নিরাশ কিভাবে করি বলুন তো? বেশ, আপনারা বরঞ্চ নিজেদের ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নিন, তারপর নয় তদন্ত কাজ শুরু করবেন। এই বলে ভদ্রলোক তার চাকরকে হাঁক দিলেন। আমরা
মানে আমি ব্যোমকেশ হৃদয়কৃষ্ণবাবু চাকরের সঙ্গে দোতলায় গেলাম। সেখানে একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ব্যোমকেশ বিছানায় বসে বৃদ্ধ চাকরটিকে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? চাকরটা প্রথমে একটু চমকে ওঠে, তারপর নিজেকে সামলে বলেন, আগে ও বিরাম বাবু। বেশ, তা কত বছর কাজ করছেন এখানে? আমার বয়স যখন 10, তখন থেকে এই বাড়িতেই হই কাজ করছি বাবু। আমি জিজ্ঞাসা করলাম, বা তাহলে তো আপনি এ বাড়ির অনেক কিছু সঙ্গে জড়িত। জড়িত মানে? মানে সুখ দুঃখ। ও হ্যাঁ হ্যাঁ, তা তো আছি বাবু। বেশ, আপনার বরঞ্চ একটু বিশ্রাম করে নিন, আমি দুপুরের খাওয়ার হলে আপনাদের ডেকে নিয়ে যাব। এই বলে যেই উনি চলে যাবেন অমনি ব্যোমকেশ প্রশ্ন করে, আচ্ছা, অভিরাম কাকা, এই বাড়িতে কি কেউ নেই? অভিরাম কাকাকে দেখলাম কেমন ঘাবড়ে গেলেন, তারপর আমাদের প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন। ঘটনা এমনভাবে ঘটল যে আমরা অবাক হয়ে গেলাম। আমি ব্যোমকেশকে বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ? ব্যোমকেশ অভিরামে চলে যাওয়ার রাস্তার দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে থেকে বলল, সেইটাই তো খটকা লাগছে অজিত। লক্ষ্য করলাম ব্যোমকেশের ভ্রু কুঁচকে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হৃদয়কৃষ্ণবাবু আমাদের সঙ্গে নিয়ে ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখালেন। সেখানে আর 5টা বাড়ির মতোই লক্ষ্মী, নারায়ণ, শিব, দুর্গা, গণেশ প্রভৃতি দেবদেবীর মূর্তি আর ছবি রাখা আছে। ব্যোমকেশ একবার ভালো করে ঘুরে ফিরে দেখল, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বইটার খানায় গিয়ে বসলাম। ব্যোমকেশ হৃদয়কৃষ্ণবাবুকে বললেন, হৃদয়কৃষ্ণবাবু, আপনাদের বাড়িতে কি লোকজন নেই? মানে আপনি তো বলেছিলেন বিয়ের ব্যাপার, তাই। না না ব্যোমকেশ বাবু, আসলে আমার মেয়ে গেছে মামার বাড়ি, আর বিয়ের তো সবে পাকা কথাই হয়েছে, তার মধ্যেই পণের ব্যাপার চলে আসায়। আচ্ছা আচ্ছা, তা আপনার কি মনে হয়, মানে গুপ্তধন থাকতে পারে? দেখুন ব্যোমকেশ বাবু, আমাদের জমিদার বংশ, বাঞ্ছি অবস্থা আগের মতো নেই, তাই গুপ্তধন না থাকার কিছু আছে বলে আমার তো বোধ করছি না। আর তাছাড়া আর কি হৃদয়কৃষ্ণবাবু? আসলে বাড়ির বড়দের মুখে গুপ্তধনের কথা শুনেছিলাম, তবে সেটা বিশ্বাস করিনি। এখন সবকিছুই আপনার ওপর নির্ভর করছে ব্যোমকেশ বাবু। হৃদয়কৃষ্ণবাবু, আমি তো চেষ্টা করতেই থাকবো, তবে ও হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমি একটু বেরোবো, হয়তো রাতের দিকে ফিরবো। আপনাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে অবিরামের থেকে সব নিয়ে নেবেন। হ্যাঁ, সে ঠিক আছে। এরপর আমরা দোতলায় বারান্দায় এসে দাঁড়াই। দেখে হৃদয়কৃষ্ণবাবু নিজের গাড়িতে চড়ে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ সিগারেটে ধোঁয়া ছেড়ে বলল, অজিত, আমি একটু এখন বেরোবো, তুমি পারলে একবার অভিরামকে জেরা করে দেখবে। মানে এখন আবার এখানে অচেনা জায়গা কোথায় যাবে তুমি? দরকার আছে অজিত, কিছু প্রশ্নের উত্তর জানা খুব দরকার। এই বলে ব্যোমকেশ বেরিয়ে গেল। আমি বারান্দা থেকে তাকিয়ে থাকলাম আর দেখলাম ব্যোমকেশ রাস্তার দিকে এগিয়ে গেল। সত্যি ব্যোমকেশের এই স্বভাবগুলোই আমার একদম ভালো লাগে না। জানি না এখন কি করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি, হঠাৎ অভিরাম কাকা আমার পেছন দিক থেকে এসে বললেন, বাবু, আপনার বন্ধু কোথায় গেলেন? আমি প্রথমটা চমকে যাই, তারপর পেছন ফিরে বলি, হ্যাঁ হ্যাঁ, একটু কাজে বেরিয়েছে। আমি ভাবলাম এই সুযোগ, আর এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমি এবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা হৃদয়কৃষ্ণবাবু কোথায় গেলেন? অভিরাম কাকা বললেন, আগে আমি স্যার জানবো কি করে বাবু, হয়তো কাজেই গেছেন, চলে আসবেন। বেশ, তুমি এখন এসো, আমি কিছু দরকার হলে তোমার থেকে চেয়ে নেব। আমি এটা বলার পর অভিরাম কাকা চলে গেলেন। আমি ভাবলাম এবার কি করা যায়, তাই বাড়িটা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করতে লাগলাম। তাই যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম বাড়ি ভ্রমণে। চারপাশ ঘুরে এসে যখন নিজেদের ঘরে ঢুকলাম, তখন সঙ্গে করে নিয়ে আসা একটা উপন্যাস পড়তে শুরু করলাম। কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি।
হুঁশ ফিরল ব্যোমকেশের ডাকে। কে অজিত, কি করছো? আমি ধর্মড়িয়ে বিছানা ছেড়ে উঠলাম। দেখি ব্যোমকেশ দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দিকে হাসছে। আমি বললাম, কোথায় গিয়েছিলে বলো তো? আমি তো ভাবলাম ব্যোমকেশ বুঝি পগার পার। ব্যোমকেশ মুচকি হেসে বলে, ভায়া, এই সত্যান্বেষী অনেক অপরাধীকে পগার পার করিয়েছে, কিন্তু নিজে নয়। আর সে ছাড়ো, বলো তো অভিরামকে কি জিজ্ঞাসা করলে? আমি একটু হতাশ হয়ে বললাম, কি করব বলো তো? মানুষটা এতটাই হতাশ থাকেন যে কোনো কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তরই দেন না। আর জিজ্ঞাসা করলেও যে কোনো সদুত্তর তিনি দেবেন সেটা আশা করাও তো ঠিক নয়। ব্যোমকেশ ব্যোমকেশ এবার চেয়ারে বসে সিগারেট ধরাতে ধরাতে বলল, তার মানে তুমি অকৃতকার্য। বেশ, এবারে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বলো না। আচ্ছা এই অজিত, এই সোমনাথ ব্যাপারটা বলতে তুমি কি বোঝো বলো তো? আমি একটু ভেবে বলি, দেখো ব্যোমকেশ, আমি সোমনাথ বলতে গুজরাটের শিবের মন্দির কি বুঝি। আর তাছাড়া হ্যাঁ, ব্যোমকেশ আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলল, তোমার জবাব নেই অজিত, সাব্বাস। চলো তো একবার। আমি অবাক হয়ে বললাম, কোথায়? এত প্রশ্ন করো না অজিত, আমার পেছন পেছন এসো। এই বলে ব্যোমকেশ যেই দরজা দিয়ে বেরোতে যাবে অমনি আমাদের সঙ্গে দেখা করতে আসা হৃদয়কৃষ্ণ বাবুর সঙ্গে ধাক্কা খেল। তারপর হৃদয়কৃষ্ণ বাবুকে বললেন, হৃদয়কৃষ্ণ বাবু, চলুন তো একবার। হৃদয়কৃষ্ণ বাবু ভারী অবাক হয়ে বললেন, কোথায় ব্যোমকেশ বাবু? ঠাকুর ঘর। এই বলি হৃদয়কৃষ্ণ বাবুর হাত ধরে ব্যোমকেশ বেরিয়ে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে পিছু নিলাম ওদের। এখন ঠাকুর ঘরে আমরা তিনজন দাঁড়িয়ে আছি। ব্যোমকেশ তাকিয়ে আছে দেবাদি দেবের ওপর, আর আমরা ব্যোমকেশের দিকে। হঠাৎ আমাদের অবাক করে ব্যোমকেশ মহাদেবের তলদেশ ধরে নাড়াবার চেষ্টা করতে লাগলো। হৃদয়কৃষ্ণবাবু বললেন, এ কি করছেন ব্যোমকেশ বাবু? আমাদের বংশের কুলদেবতা উনি। এটা কি করছেন? ভুল হচ্ছে। আমি ব্যোমকেশকে কিছু বলতে যাব, দেখলাম ব্যোমকেশ শিব মূর্তি ছেড়ে দিল। তারপর নীরবে তাকিয়ে থাকলো লিঙ্গের দিকে। আমি বললাম, এটা কি করছিলে ব্যোমকেশ? তুমি কি পাগল হলে নাকি? আচ্ছা অজিত, তোমার ছড়াটা মনে আছে? হ্যাঁ। বেশ, একবার বলো তো। আমি বলতে শুরু করলাম, পৃথিবী হেতায় ওলট পোড়ান, চরণতালে পাবে মান, সোমনাথেতে করলে প্রণাম, পাবে জিনিস মূল্যবান। এবার ভেবে একবার দেখো তো, সোমনাথ মানে কি? আমি বললাম, সেটা তো সোজা ব্যোমকেশ, মহাদেব। তাহলে ছড়া অনুযায়ী সোমনাথে করলে প্রণাম, পাবে জিনিস মূল্যবান। আমি অমাকে বললাম, ও বাবা, আচ্ছা সেই জন্যই তুমি আমার বলার পরেই তুমি শিব মূর্তি পরীক্ষা করতে এখানে চলে এলে? ব্যোমকেশ তার ডান হাতের আঙুল দিয়ে থুতনিতে বোলাতে বোলাতে তার বাঁ হাতটা কোমরে দিয়ে রেখে বলল, হ্যাঁ আসি, কিন্তু ছড়া অনুযায়ী মূর্তি নাড়াতেও তো কিছু পাওয়া গেল না অজিত। এবার হৃদয়কৃষ্ণবাবু বললেন, তাহলে ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে এখনো ভাবার দরকার আছে হৃদয়কৃষ্ণবাবু। আদৌ গুপ্তধন আছে কিনা সেটাও তো একটা বড় প্রশ্নের বিষয়। বেশ, এখন চলুন। এই বলে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। রাতের খাওয়া শেষ হওয়ার পর আমরা ঘরেতে বসে আছি। এমন সময় হৃদয়কৃষ্ণবাবু ঘরে ঢুকলেন। তারপর ব্যোমকেশকে লক্ষ্য করে বললেন, ব্যোমকেশ বাবু, ভারী বিপদে আছি। বুঝতেই পারছি না কি করব। আদৌ কিছু পাওয়া যাবে তো? কিছুই তো বুঝতে পারছি না। আর আমার মেয়েটারই বা কি হবে? ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বলল, দেখুন হৃদয়কৃষ্ণ বাবু, আমি তো চেষ্টা করছি, সেটা আপনি হয়তো বুঝতেই পারছেন, কিন্তু সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এবার ব্যোমকেশ আমাদের অবাক করে বলে উঠল, আচ্ছা, আপনাদের বাড়িতে আর কোনো বা কোথাও মহাদেবের মূর্তি আছে? হৃদয়কৃষ্ণবাবু একটু ভেবে বললেন, না ব্যোমকেশ বাবু, সেরকম তো আমার জানা নেই, তবে অভিরাম জানলেও জানতে পারে। বুঝতেই পারছেন, অভিরাম আমাদের বহুদিনের ভৃত্য। বেশ, আপনি বরঞ্চ একবার অভিরামকে ডেকে দিন,
দেখি ওর সাথে কথা বলে যদি কিছু জানা যায়। হৃদয়কৃষ্ণবাবু একটু ভাবলেন, তারপর আবার বললেন, আম, ঠিক আছে, আপনি যখন বলছেন, দেখুন একবার চেষ্টা করে অবিরামের থেকে যদি কিছু জানতে পারেন, আমি ডেকে দিচ্ছি। এই বলে ভদ্রলোক বেরিয়ে গেলেন। মিনিট 10 পরেই দরজায় ধাক্কা। আমি বললাম, কে? বাইরে থেকে আওয়াজ এলো। আগে আমি অবিরাম বাবু। ব্যোমকেশ আমাকে তাড়াতাড়ি বলল। আমার কথার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যাবে অজিত। তারপর ব্যোমকেশ অভিরাম কাকাকে ঘরে নিয়ে আসলো। অভিরাম কাকা ঘরে আসতে ব্যোমকেশ একটা কাঠের চেয়ার এগিয়ে দিল। তারপর যে যার জায়গায় বসার পর ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা অবিরাম কাকা, আচ্ছা এই বাড়িতে আর কোনো মন্দির আছে? অভিরাম কাকা একটু অবাক হয়ে বললেন, আগে না বাবু। বেশ, আচ্ছা ঠাকুরঘর ছাড়া মহাদেবের কি আর কোনো মূর্তি এ বাড়িতে আছে? না, ওই মূর্তিটাই বহুদিন ধরে পূজা হয়ে আসছে বাবু। এছাড়া আর বাকি মূর্তিগুলো? শুনেছিলাম কর্তামশাইয়ের বাবা অনেক বড় তান্ত্রিক ছিলেন, আর তন্ত্রবিদ্যার অনেক কিছুই উনি জানতেন বাবু, আর ওনারাই সব স্থাপন করেন। এছাড়া আমি কিছু জানি না বাবু। ব্যোমকেশ এবার আমাকে অবাক হয়ে প্রশ্ন করে, আচ্ছা অজিত, হৃদয়কৃষ্ণবাবুর মেয়ে কবে গেছেন মামার বাড়ি? অভিরাম কাকা কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমি লক্ষ্য করলাম তিনি গল গল করে ঘামছেন। তাই দেখে আমি বললাম, কি হলো অভিরাম কাকা, আপনি কিছু বললেন না তো? আগে গত পরশু বাবু। ব্যোমকেশ এবার বলল, বেশ ঠিক আছে, আপনি এখন আসুন। অভিরাম কাকা চেয়ার ছেড়ে যখন বেরিয়ে যাবেন, হঠাৎ ব্যোমকেশকে বলে উঠলেন, বাবু, রামায়ণে সীতাহরণ হয়েছিল জানেন তো? তারপরে লঙ্কার পতন হয়, এবারও হবে বাবু। এই বলে বেরিয়ে গেলেন অভিরাম কাকা। আমি আর ব্যোমকেশ একে অপরের দিকে তাকালাম। ব্যাপারটা হচ্ছে বেশ গুরুতর, সেটা বোঝাই যাচ্ছে। ব্যোমকেশ আমাকে বলল, অজিত, সব গুলিয়ে যাচ্ছে ভাইয়া। একদিকে ছড়ার প্যাঁচ আর অন্যদিকে এই অভিরামের বাণী। তবে একটা কথা ভালোই বুঝতে পারছি না, ছাড়ো। এই বলে ব্যোমকেশ জানলার দিকে মুখ করে একটা সিগারেট ধরালো। চারিদিকে নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক গোটা ব্যাপারটাকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। ব্যোমকেশকে দেখলাম জানালা দিয়ে দূরের দিকে তাকিয়ে থাকতে আর বিড়বিড় করে কিসব বলতে। আমি ভালোই ভালোই বুঝতে পারছি ব্যোমকেশ এবার কাবু হয়ে পড়েছে। হঠাৎ আমার হুঁশ ফুলল ব্যোমকেশের গলার আওয়াজে। অজিত, নাত মানে কি বলতো? আমি অবাক হয়ে বললাম, কি সব বলছো ব্যোমকেশ? এবার ব্যোমকেশ সিগারেটটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে আমার কাছে এসে বলল, আরে বলোই না, নাত মানে কি? আমি বললাম, পালক, রক্ষক, শাসক, এরকম কিছু হবে। কিন্তু কেন ব্যোমকেশ? আর কিছু মনে পড়ছে অজিত? দাঁড়ান, হ্যাঁ, অধিপতি। ব্যোমকেশ এবার আমার মুখের কথা টেনে নিয়ে বলল, হ্যাঁ অজিত, অধিপতি। এবার বলো তো, সংস্কৃত অধিপতি কথার অর্থ কি? আমি অবাক হয়ে বললাম, ভাইয়া, আমি বাংলায় গল্প লিখি, স্কুলে থাকতেও পড়েছিলাম সংস্কৃত, তবে এখন তো আর মনে নেই। বেশ, তাহলে শোনো। অধিপতি সংস্কৃত ধাতু অধিশয় আর পতি থেকে এসেছে, যার বাংলা মানে লালন করা আর পালন করা। আর সোম মানে তো তুমি জানো, চাঁদ। তাহলে কি দাঁড়ালো অজিত? আমি কৌতুক হয়ে বললাম, মানে চাঁদকে যিনি লালন পালন করেন? একদম অজিত। এবার প্রশ্ন হলো, চাঁদকে লালন পালন করেন কে? আমি বললাম, মহাদেব। কিন্তু ভাইয়া, মহাদেবকে তো পরীক্ষা করে দেখলাম, কিছু তো বেরোলো না। তবে আমি এবার একটা মস্ত বড় হাই তুলে বলি, তুমি বরঞ্চ ভাবো হে, আমার বড় ঘুম পেয়েছে। এই বলে আমি শুয়ে পড়ি। ব্যোমকেশ তখনও ইজি চেয়ারে বসে কিসব ভেবে চলেছে। সকালে ঘুম ভাঙলো ব্যোমকেশের ডাকে। অজিত, অজিত ওঠো, আমি বেরোলাম, আসতে দেরি হবে, আর চিন্তা করো না। আমি হকচকিয়ে বিছানা থেকে উঠে বসতে বসতেই দেখি ব্যোমকেশ বেরিয়ে গেল।
তার মানে কিছু আলোর কিরণ ধরা দিয়েছে ব্যোমকেশের মনে, তবে আসার কারণটা কি সেটা জানা নেই। ব্যোমকেশ চিন্তা না করতে বলে গেলেও আমার মনে কিন্তু প্রশ্নের পাহাড় জমা হচ্ছে, আর এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া অবধি আমার শান্তি নেই। এখন সকাল 10টা বেজে যাচ্ছে। আমি ব্রেকফাস্ট শেষ করে বাগানের চেয়ারে বসে আছি আর আমার নতুন উপন্যাসটা লেখার চেষ্টা করছি। 2 লাইন লিখছি আর একবার করে ভেবে চলেছি ব্যোমকেশ কি করছে। এমন সময় পেছন থেকে হৃদয়কৃষ্ণবাবুর গলার আওয়াজ পেলাম। কে অজিত বাবু, আপনার বন্ধুটি কোথায় গেলেন? জানি না, আসলে ব্যোমকেশ সব কাজের কথা আমাকে বলে না, আর আমিও জিজ্ঞাসা করি না, তবে চিন্তা একটা লেগেই থাকে বলতে পারেন। হ্যাঁ, তা তো থাকবেই। আসলে আমিও খুব চিন্তায় আছি অজিত বাবু। মেয়েটার বিয়েটা ভালো ভালো দিতে পারলে আমি বাঁচি, তারপর কাশিবাসী হব। আমি অবাক হয়ে বলি, সে কি? হ্যাঁ, যাক সেসব কথা। আপনার কিছু দরকার হলে অবিরামকে বলবেন। আমি একটু কাজে বাইরে যাব, দুপুরের মধ্যে চলে আসব। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ভাত ঘুম সেরে যখন বিকালে চা পান করছি, তখন ব্যোমকেশ ঘরে ঢুকল। আমি কেউ জিজ্ঞাসা করতে যাব, ব্যোমকেশ বলে উঠল, অজিত, সোম মানে চাঁদ, তাই না? আমি অবাকে বললাম, হ্যাঁ তাই তো। না অজিত। আমি আর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল ব্যোমকেশ, না। তাহলে? জ্যোতিষশাস্ত্র মানো অজিত, জ্যোতিষশাস্ত্র। মানে? হ্যাঁ অজিত, জ্যোতিষ। কিন্তু জ্যোতিষ কেন ভাইয়া? আচ্ছা বলো তো, জ্যোতিষ শাস্ত্র অনুসারে মনের কারক গ্রহ কি? আমি প্রথমটা ভাবলো, পরে ব্যোমকেশকে বলি, কিছু মনে করো না ব্যোমকেশ, আমি আসলে এসব বিষয়ে খুব একটা পারদর্শী নই, তাই তুমি যদি... বেশ, শোনো। মনের কারক গ্রহ হলো চাঁদ বা চন্দ্র। আর চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতা কে জানো তো? কে ব্যোমকেশ? ব্যোমকেশ এবার চেয়ারে হেলান দিয়ে হাত দুটো মাথায় তুলে চোখ বুঝল, তারপর বলল, না ছাড়ো হে, পরে দেখতে পাবে। আপাতত কাল সকালে রহস্যের পর্দা উন্মোচন হবে। এই বলে ব্যোমকেশ চুপ করে গেল। আমার মনের ভেতরে ধকধক করা শুরু হয়ে গেল। কে অধিষ্ঠাত্রী দেবতা? আমরা এখন ঠাকুরঘরে দাঁড়িয়ে আছি। আমরা ব্রেকফাস্ট শেষ করি, ব্যোমকেশ আমাদের এখানে নিয়ে আসে। আমরা মানে ব্যোমকেশ, আমি, হৃদয়কৃষ্ণবাবু আর অভিরাম। আজ যে কী হতে চলেছে কে জানে। খালি এটা জানি যে আজ ব্যোমকেশ একটা বড় কোনো চমক দিতে চলেছে, সেটা বলে দিতে লাগে না। ঘরের সবাই চুপ করে দাঁড়িয়ে আছি প্রায় মিনিট 5 হলো। হঠাৎ ব্যোমকেশ সমস্ত নীরবতা ভঙ্গ করে বলে উঠল, হৃদয়কৃষ্ণবাবু, আপনি আমাকে একটা সত্যের সন্ধান করতে দেন, আর তারপর একটা ছড়া লেখা কাগজও আমার হাতে তুলে দেন। তাতে কি লেখা ছিল আপনার মনে আছে? হৃদয়কৃষ্ণবাবু একটু ভেবে বললেন, আমাকে ক্ষমা করবেন ব্যোমকেশ বাবু, আমার আসলে... আপনার মনে নেই, ঠিক আছে। তাহলে অজিত একবার বলো তো। এই বলে ব্যোমকেশ আমার দিকে তাকালো। আমি একটু ভেবে বললাম, হ্যাঁ ওই তো, পৃথিবী হেতায় উলট পুরাণ, চরণতলে পাবে মান, সোমনাথেতে করলে প্রণাম, পাবে জিনিস মূল্যবান। বাহ, সাবাস অজিত। এই বলে ব্যোমকেশ আবারও হৃদয়কৃষ্ণবাবুর দিকে ফিরল, তারপর বলল, দেখুন হৃদয়কৃষ্ণবাবু, এই ছড়াটা নিয়ে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। প্রথমত, আপনার মেয়ের বিয়ের একটা চাপ, তার উপর ছড়ার মর্মার্থ। তবে এই চাপের হাত থেকে আমাকে উদ্ধার করেন অবিরাম কাকা। হৃদয়কৃষ্ণবাবু অবাক হয়ে বললেন, অভিরাম? হ্যাঁ, আসলে গতকাল রাতে উনি কথায় কথায় বলেন আপনার কোনো এক পূর্বপুরুষ তন্ত্র সাধনায় লীন ছিলেন, আর তারপরেই আমি ছড়াটার মানে বুঝে ফেলি। তাহলে ব্যোমকেশ বাবু আর দেরি কেন? তাড়াতাড়ি গুপ্তধনটা বার করুন। ব্যোমকেশ এবার মুচকি এসে বলে, অবশ্যই বলবো হৃদয়কৃষ্ণবাবু, তবে একটু ধৈর্য ধরুন। এই বলে ব্যোমকেশ এগিয়ে গেল ঠাকুর ঘরের দরজার দিকে, তারপর দরজা বন্ধ করে দিল। আমি বললাম, কি করছো ব্যোমকেশ? না না অজিত, এখন কোনো কথা নয়, এখন যা কথা বলবো আমি, কারণ গল্পের হিরো
কিন্তু এখন এই সত্যান্বেষী। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশ বারবার ঘড়ি দেখতে লাগলো, তবে কারণটা কি সেটা জানি না। আর এখন যা পরিস্থিতি তাতে ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর পাওয়া যাবে না। ব্যোমকেশ এবার এগিয়ে ঝুঁকে পড়ে মহাদেবের মূর্তিটা ভালো করে দেখতে দেখতে বলল, হৃদয়কৃষ্ণ বাবু, আচ্ছা এই সোমনাথ বলতে আপনার মাথায় প্রথম কি আসে? হৃদয়কৃষ্ণবাবু বললেন, সোমনাথ বলতে ব্যোমকেশ বাবু আমার গুজরাটের সোমনাথ মন্দিরের কথাই আসে, আর তারপরে মহাদেব আর কি হৃদয়কৃষ্ণ বাবু? আর হ্যাঁ, স্কুলে আমার এক সোমনাথ বলে বন্ধু ছিল, তার কথাও মনে পড়ে ব্যোমকেশ বাবু। আর কিছু হৃদয়কৃষ্ণ বাবু? হৃদয়কৃষ্ণবাবু আবার একটু ভেবে বললেন, না ব্যোমকেশ বাবু, আর তো তেমন কিছু মনে পড়ছে না। বেশ, আচ্ছা আপনারা জ্যোতিষে বিশ্বাস করেন? হ্যাঁ আছে, তবে সেরকম ভাবে নয়। কিন্তু কেন বলুন তো? এবার ব্যোমকেশ মহাদেবের পাশে রাখা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ঝুঁকে পড়ে কি সব দেখতে লাগে। এরপর সিধে হয়ে দাঁড়িয়ে বলে, আচ্ছা অজিত, তোমাকে মনের কারক গ্রহের কথা বলেছিলাম, মনে আছে এখন? আমি একটু ভেবে বলি, হ্যাঁ বলেছিলে তো, এই চন্দ্র। খুব ভালো অজিত। আর তার অধিষ্ঠাত্রী দেবতার কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলেন, কিন্তু কোন সে দেবতা সেটা তো বলনি। এবার হৃদয়কৃষ্ণবাবু একটু বিরক্ত হয়ে বললেন, কি সব যা তা বলছেন বলুন তো ব্যোমকেশ বাবু? এটা কি খেলার ময়দান নাকি? আর এটা কি আপনার সময় হলো ওইসব বলার? দেখুন হৃদয়কৃষ্ণ বাবু, খেলার সময় কোনটা সেটা একটু পরেই বুঝতে পারবেন। এরপর আমার দিকে ফিরে বলল, অজিত, মনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রীকৃষ্ণ, বুঝলে? আমি তো অবাক। আমি বললাম, তার মানে ব্যোমকেশ? হ্যাঁ ঠিকই ধরেছ অজিত, গুপ্তধন আশা করি। এবার ছড়াটা প্রথম থেকে বলো তো। আমি বলতে লাগলাম, পৃথিবী হেতায় উলট পুরাণ, চরণ তালে পাবে মান। তার মানে অজিত, পৃথিবী সূর্যের চারিদিকে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘোরে। আর চরণতল মানে? এরপর আমাকে বলে, আর দ্বিতীয় ভাগটা অজিত? আমি বললাম, সোমনাথেতে করলে প্রণাম, পাবে জিনিস মূল্যবান। তার মানে কি দাঁড়াচ্ছে? এই বলে ব্যোমকেশ শ্রীকৃষ্ণের মূর্তির পা ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবার চেষ্টা করতে থাকে। আর তারপরে যেটা ঘটে গেল সেটা অবিশ্বাস্য ব্যাপার। শ্রীকৃষ্ণের মূর্তি ঘুরে যেতেই তার পায়ের তলার বেদি থেকে বেরোতে লাগলো একটা লাল বাষ্ক। ব্যোমকেশ সেটা হাতে তুলে নিল। অমনি ঘটে গেল একটা ভয়ঙ্কর ব্যাপার। হৃদয়কৃষ্ণবাবু বন্দুক তাক করে দাঁড়ালেন ব্যোমকেশের দিকে। তারপর বললেন, ওটা আমাকে দিন ব্যোমকেশ বাবু, অনেক সত্যের সন্ধান করেছেন। এবার মরার পর বন্ধুর সাথে নরকে বসে সত্যের সন্ধান করতে থাকবেন। আমি লক্ষ্য করলাম হৃদয়কৃষ্ণবাবুর তীক্ষ্ণ দৃষ্টি থেকে বেরিয়ে আসছে তীব্র লোভের আগুন। ব্যোমকেশ এবারও শান্তভাবে বলল, আমাকে মেরে ফেললো এই সম্পত্তি আপনার হাতে আমি তুলে দেব না হৃদয়কৃষ্ণ বাবু। দেবেন না? আপনার ঘাড় দেবে। এই বলে হৃদয়কৃষ্ণবাবু বন্ধুদের ডগা দিয়ে ব্যোমকেশের মাথায় আঘাত করলো। ব্যোমকেশ মাটিতে লুটিয়ে পড়ল। আমি ছুটে গিয়ে ব্যোমকেশকে ধরি। এই সুযোগে হৃদয়কৃষ্ণবাবু ব্যোমকেশের হাতে থাকা লাল বাক্সটা নিয়ে ঠাকুরঘর থেকে বেরিয়ে যান। আমি দৌড়ে ধরতে যাব, দেখি ব্যোমকেশ বাধা দিল। এই ঘটনার মিনিট তিনেক পরেই ঠাকুর ঘরে পুলিশ ঢুকলো। আমি তো একেবারে অবাক। ব্যোমকেশ এবার নিজেকে সামনে বলে, ইন্সপেক্টর মল্লিক ধরেছেন ওকে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনি ঠিকই বলেছেন। আর আপনি ঠিক আছেন তো? বললেন ইন্সপেক্টর মল্লিক। আমি এবার বললাম, এগুলো কি হচ্ছে ব্যোমকেশ? আমাকে কিছু তো বলো এবার। ব্যোমকেশ এবার মুচকে এসে বলে, দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা কাজ করতে হবে ভাইয়া। এই বলে ব্যোমকেশ তার পকেট থেকে আরও একটা লাল বাক্স বার করে ইন্সপেক্টর মল্লিকের হাতে দিন। আমি তো অবাক, কি সব হচ্ছে এসব? আমি বললাম, ব্যোমকেশ। ব্যোমকেশ আমার কথা থামিয়ে বলে, কিছু বলার আগে একটা জিনিস দেখো। এই বলে ইন্সপেক্টর মল্লিককে ইশারা করলো ব্যোমকেশ। ইন্সপেক্টর মল্লিক লাল বাক্সটা খুলে আমাকে দেখান। আমি দেখি একটা নীল হিরে জলজল করছে বাক্সের ভেতরে। আমি ব্যোমকেশকে বললাম,
তাহলে হৃদয় কৃষ্ণবাবু যারা নিয়ে গেলেন সেটা? ব্যোমকেশ আমার কথা শুনে হো হো করে হেসে তারপর বলে, ওটা নকল অজিত। কাল রাতে অভিরাম কাকার সাহায্য নিয়ে আমি এখানে মাল সরিয়ে ফেলি, আর তার জায়গায় পাথর পুড়ে রেখে দিই, যেটা এখন হৃদয়কৃষ্ণবাবুর হাতে আছে, আর উনি আছেন পুলিশের হাতে। কিন্তু পুলিশ এলো কি করে ব্যোমকেশ? আমি কাল সব ব্যবস্থা করে আসি ভাইয়া। আসলে হৃদয়কৃষ্ণবাবু হলেন একজন ঠগ। মানে হৃদয়কৃষ্ণবাবুর আসল নাম হৃদয়কৃষ্ণবাবু নয়, ওনার নাম মানিক হালদার। আমি যেন আকাশ থেকে পড়ি ভেঙে। আমি অবাক হয়ে ব্যোমকেশকে বলি, এ কি বলছো ব্যোমকেশ? তুমি এসব জানলে কি করে? ব্যোমকেশ আবারও মুচকে হেসে বলে, দেখো অজিত, যদি জানার ইচ্ছা থাকে, যদি জানার কথা বলো, তাহলে তোমার সাহায্য ছাড়া সেটা কখনোই সম্ভব হতো না ভাইয়া। মানে? মানে তুমি আমাকে বলেছিলে হৃদয়কৃষ্ণবাবুর কাছে গাড়ি থাকাটা বিলাসিতা বলে সন্দেহ প্রকাশ করো, আর সেটা তোমার মনে আছে? হ্যাঁ, সেটা তো মনে আছে ভাই। ঠিক অজিত, আর আমিও সেই মতন কাজে লেগে পড়ি। প্রথম দিন সকালে হৃদয়কৃষ্ণবাবুর বাড়ি থেকে বেরিয়ে যাই থানায়, আর সেখানেই ইন্সপেক্টর মল্লিকের গাড়ির নাম্বার দিয়ে খোঁজ করতে পারি, আর সবকিছু নাম্বার অনুযায়ী বার হয়ে যায়। হৃদয়কৃষ্ণবাবু একটা মস্ত বড় ভুল করে রেখেছিলেন, আর তার খেসারত ওনার কাজ দিতে হচ্ছে। কিন্তু ব্যোমকেশ, এবার ব্যোমকেশ আমার কথা থামিয়ে বলল, দাঁড়াও, এবার তুমি জানতে চাও যে হৃদয়কৃষ্ণবাবু কে, তাই তো অজিত? ব্যোমকেশ এবার ইন্সপেক্টর মল্লিকের চোখে চোখে ইশারা করলো। অমনি ইন্সপেক্টর মল্লিক দরজার বাইরে চলে গেলেন। তারপর মিনিট দুয়েক পরই এক বয়স্ক ভদ্রলোক আর তার পেছনে পেছনে এক রূপবতী ভদ্রমহিলা ঘরে ঢোকেন। ব্যোমকেশ এবার বলে, অজিত, ইনি হলেন হৃদয়কৃষ্ণবাবু আর ওনার মেয়ে লাবণ্য। আমি হাত জড়ো করে নমস্কার জানালাম, কিন্তু আমার চোখ বারে বারে মহিলার সৌন্দর্যের দিকে ধাবমান হচ্ছিল। আমি আর ব্যোমকেশ এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। আমি এবার ব্যোমকেশকে যেতে যেতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, সব তো বুঝলাম, কিন্তু নীল পাথরটা কি হলো? ব্যোমকেশ হাঁটা থামিয়ে বলে, পাথরটা সরকারি সংগ্রহে যাবে, তবে হৃদয়কৃষ্ণবাবুর কিছু টাকা সরকারি সাহায্য পাবেন। তাতে হৃদয়কৃষ্ণবাবুর মেয়ের বিবাহ খুব ভালো করেই অর্থের সাহায্যে চলে যাবে। আর এবার ব্যোমকেশ মুচকে এসে বলে, তবে হৃদয়কৃষ্ণবাবুর মেয়েটি বেশ লক্ষ্মীমন্ত। কি বলো অজিত? ব্যোমকেশের জিহবা লেলন বুঝতে পেরে আমি বললাম, সবই মায়া ব্যোমকেশ, সবই মায়া। এবার ব্যোমকেশ তার ডান হাতটা আমার কাঁধে রেখে বলল, দেখো অজিত, কোনো মহিলাকে দেখা মানে কিন্তু অন্যায় নয়, তবে খারাপ নজরে দেখাটাই খারাপ। তুমি একজন পুরুষ, তাই দেখেছো, বেশ করেছো, তবে মনে রাখবে মেয়েরা কিন্তু মায়ের জাত, অন্য কিছু নয়, বুঝলে? এবার চলো, তোমার বউঠানের আসার সময় হয়ে গেছে। এই বলে ব্যোমকেশ এগিয়ে গেল সামনের দিকে। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম ওর দিকে। সত্যি কত কঠিন কথাগুলো কত সহজভাবে বলে গেল ব্যোমকেশ। সত্যি তো, এই নারকীয় দৃষ্টির জন্যই তো কত অন্যায় ঘটে চলেছে সমাজে। তবে যতদিন ব্যোমকেশের মতন সত্যান্বেষী আছে এই সমাজে, ততদিন আমরা রাতের নিশ্চিন্তের ঘুমটা ঘুমোতেই পারব। আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে ব্যোমকেশ ফ্যানফিকশন গল্প রহস্য এবার সোমনাথে। গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। অবশ্যই একটি কমেন্ট করবেন এবং পাশে থাকবেন রহস্য ও রোমাঞ্চ টিমের সঙ্গে। নমস্কার।